ভিতরে এইচটিএমএল করাবে? হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএলটাই তো করাবো, ওটাই তো বাকি আছে। এইচটিএমএলে আমরা যদি নর্মাল একটা পেজ প্রিন্ট করতে চাই, আগে পেজটা কি প্রিন্ট করতে চাইছি সেটা লেআউটটা। আচ্ছা, লেআউট আমার এখানে না, এখন নিয়ে করলেও চলবে। মাইক বন্ধ কর, মাইক বন্ধ কর, নীলজিৎ মাইক বন্ধ কর। রোজ রোজ এই ভালো লাগে না। আচ্ছা, আমরা এইচটিএমএল শুরু করতে গেলে প্রথমে আমরা একটা এইচটিএমএল হেডার ফাইল, অ্যাকচুয়ালি এইচটিএমএল ডকুমেন্ট লিখছি, সেই জন্য এইচটিএমএল ট্যাগের মধ্যে এইচটিএমএল কথাটা লিখতে হবে। তারপরে কি করতে হবে, হেড দিতে হবে। এইচটিএমএল হেড টাইটেল, টাইটেলের মধ্যে লিখতে হবে মাই ফার্স্ট ওয়েব পেজ, আমার প্রথম ওয়েব পেজ। টাইটেল, সিজাতো তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে, ক্লাস শেষ হলে 2 মিনিট দাঁড়াবি অবশ্যই মনে করে। আচ্ছা স্যার। হেড, বডি। আচ্ছা, বডির মধ্যে ধরো আমরা যদি লিখতে চাই যে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে। এবার এর মধ্যে আমি বডি ক্লোজ করে দিলাম, এইচটিএমএল ক্লোজ করে দিলাম। এবার আমি এটাকে যদি প্রিন্ট করতে চাই, নর্মালি প্রথমে আমি সেভ অ্যাজ করছি, আমি ডেস্কটপে একটা 7 class.html এরকম নাম দিলাম, ডেস্কটপে এটাকে সেভ করলাম। .html এক্সটেনশন আমাকে দিতে হবে, এটা তো তোরা 6এই নিশ্চয়ই করেছিস। এবার ব্যাপারটা হচ্ছে এটাকে খোলার পর আমার এই রকম ইয়েটা আসছে। আচ্ছা, এবার এটার ওপর আমাকে কাস্টমাইজেশন করতে হবে। তাহলে এটার ওপর যদি আমি একটা কাজ করব, আমি এই যে টেক্সটটা লেখাটা আসছে সেটাকে আমি একটু ইনক্রিজ করে দিচ্ছি, এটাকে বোল্ড করব, ইটালিক করব, আন্ডারলাইন করব। তার জন্য আমি কি করব, এখানে আমি বি ট্যাগ লাগালাম, বি ট্যাগ ক্লোজ করলাম। আমি এখানে এসে সেভ করলাম, সেভ এসে এখানে রিফ্রেশ করলাম, এটা আমার চেঞ্জ হয়ে গেল, বোল্ড হয়ে গেল, ঠিক আছে। তেমনি একইভাবে আমি আইটাকেও ইউজ করতে পারি ইটালিকের জন্য, শুধু আমাকে সিকোয়েন্স ওয়াইজ ক্লোজিংটা করতে হবে আই। আর এখানে যদি চাই আন্ডারলাইন, আন্ডারলাইনও একসাথে করতে পারি, আন্ডারলাইনটা একটা ক্লোজ করে দিলাম। এবার এইভাবে এই কাজটা করার পর আমার এটা চলে এলো ঠিক এই রকম একটা পজিশানে চলে এলো। এবার যদি চাই আমি এই পার্টিকুলার টেক্সটটাকে পেজের মিডিলে আনবো, পেজের মিডিলে আনতে গেলে আমার এখানে কি করতে হবে, সেন্টার, সেন্টার ট্যাগ বলে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা একদম বাইরে দিতে হবে, আর সেন্টার এখানে ক্লোজিংয়ে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, রিফ্রেশ করছি, এটা আমার পেজের মিডিলে চলে আসছে। তাহলে এইভাবে আমি কি করছি, একটা হেডিং এখানে আমি দিয়ে দিতে পারছি পেজের একদম মিডিলে। এবার ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসে। আমি অন্য একটা সাইটে গিয়ে কিছু একটু লেখা নিয়ে নিচ্ছি, একটুখানি টেক্সট কিছু নিয়ে নিই। টেক্সটটা এখান থেকে ধরো এই টেক্সটটা নিলাম, এখানে আর কিছু, আচ্ছা ঠিক আছে, এখান থেকেই নিচ্ছি এই টেক্সট। এবার খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে এখন কোনো টেক্সটের গল্পে আসছি, এখানে এই টেক্সটটা আমি প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস, এইটা হচ্ছে আমার কিন্তু নোটপ্যাড, নোটপ্যাডে কিন্তু তোমার কোনো ও নিজে থেকে কোনো, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করলে আমাদের একটা প্যারা প্যারা করেও দিয়ে দেবে, নোটপ্যাডে কিন্তু সেরকম কোনো বালাই নেই। এই যে নোটপ্যাডে এই প্রবলেমটা তোমার থাকবেই, যত বড় টেক্সট এখানে এরকমভাবে তোমাকে ম্যানুয়ালি এটা ঠিক করতে হবে। তাহলে এইটা একটা প্যারা হলো, এইটা
এটা একটা প্যারা, প্যারাগুলো আগে ঠিক করে নিই, প্যারাগ্রাফগুলো, তারপর এইচটিএমএলই হচ্ছে এখনকার দিনে ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকবোন। স্যার মাইক্রোসফট ভিজুয়াল বেসিকও তো আছে। ভিজুয়াল বেসিকে কি আছে? মাইক্রোসফট ভিজুয়াল বেসিকে তুই কি করবি? তোদের কি ভিজুয়াল বেসিক প্রোগ্রাম আছে নাকি এবারে? না স্যার, মানে বলছি যে ওয়েব ডেভেলপিং জন্য তো ভিজুয়াল বেসিকও মনে ইউজ করে। কে বলেছে? ও করে না? ওই ভুলভাল ইউটিউব ভিডিও দেখবি, তাতে যা বলবে গল্প ওসব না না শুনবি। স্যার, ওখান থেকে না, কোথা থেকে এটা শুনেছিলাম। কোন পাগল বলেছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক? ভিজুয়াল স্টুডিও কোড কম্পাইলারটার নাম, ভিএস স্টুডিও, সেটা ইউজ করে। ভিজুয়াল বেসিক কখনো ইউজ করে ওয়েব ডেভেলপমেন্টে? ওরা তো ভুলভাল ইউটিউব ভিডিও দেখিস না ভাই, মানে জীবন বরবাদ করে দেবে ওরা। নিজেরা শুধু ভিউজ বাড়ানোর জন্য উল্টোপাল্টা গল্প শুধু লোককে বলে যাবে। ওরকম ভুল প্রথমে আমিও করতাম, আমি বললাম ওয়েব ডেভেলপমেন্ট তো ইউটিউব থেকেই শিখে নেওয়া যাবে। তারপর আস্তে আস্তে দেখলাম ফালতু রাস্তায় এগিয়ে নিয়ে যাচ্ছে ওরা, ওদের মতন নিয়ে গিয়ে বলছে এখান থেকে এই কোর্স কেনো, এখান থেকে এই কোর্স কেনো, এইসব গল্প। বই না পড়লে কখনো শেখা যায় না এসব জিনিস। আচ্ছা চলো, তাহলে আমি যদি এবার এখানে এসে, আচ্ছা একটু কোডটাকে ইয়ে করি। তাহলে আমার এরকমভাবে তো প্যারাগুলো আসার কথা। আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এবার এখানে আসার পর দেখছি এ তো একদম সেই, মানে একদম গরু রচনার মতন চলে এসছে, এখানে কোনো প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ কিচ্ছু দেয়নি। তাহলে প্যারাগ্রাফগুলো যদি আমাকে চেঞ্জ করতে হয়, এখানে আমাকে কি করতে হবে? প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে এখানে দিতে হবে আমাকে পি ট্যাগ। এখানে পি ট্যাগ দিলাম, আর এখানে পি ট্যাগ ক্লোজ করব। ঠিক এখানে এসেও আমাকে পি ট্যাগ ওপেন করতে হবে, এখানে এসে পি ট্যাগ ক্লোজ করতে। আরও একটা ট্রিক্স আমি শেখাবো, এখানে যেরকম থাকবে ঠিক সেরকমই প্রিন্ট হবে। আগে ওটা আনঅফিসিয়ালি, বাট অফিসিয়ালি জিনিসটা দেখিয়ে নিই। স্ল্যাশ পি, আবার এখানে এসে পি ট্যাগ, এখানে এসে পি ট্যাগ ক্লোজ, এখানে এসে পি ট্যাগ ওপেন, এখানে এসে আমার স্ল্যাশ পি, পি ট্যাগ ক্লোজ। এবার যদি এটাকে আমি এরকমভাবে সেভ করি, এখানে এসে এটাকে রিফ্রেশ করলে আমি তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে এরকমভাবে প্যারাগ্রাফগুলো চলে এসছে। এবার ব্যাপার হচ্ছে প্যারাগ্রাফগুলো আমি এইটা যদি এক একটা প্যারাগ্রাফকে কি করতে হবে, আমরা নর্মালি তো ওয়ার্ডে এরকমভাবে পেস্ট করি না টেক্সটগুলো। টেক্সটগুলো তো আমি না এখানে কপি পেস্ট করেছি, যারা ওয়েবসাইটে কাজ করবে তারা তো টেক্সটগুলো এখানে লিখবে। এবার লেখার পরে একটা পার্টিকুলার ইন্টারভেলের পরে সেটাকে কপি পেস্ট করবে। আমি এখানে কপি পেস্ট করেছি বলে এরকম এইদিকের কোনো মানে এর ইন্ডেন্টেশনের কোনো মা বাপ এখানে নেই রাইট হ্যান্ড সাইডে। আচ্ছা, তাহলে এই জিনিসটা বোঝা গেল পি ট্যাগের ইউজ। তোরা এখানে লিখবি যখন এই লাইনগুলো ডট ডট দিয়ে চলে যাবি, এই যে টেক্সটগুলো, এই টেক্সটগুলো ডট ডট দিয়ে চলে যাবি একদম। এবার এখানে একটা প্রবলেম, আচ্ছা আগে এটা লিখে নে, আগে এই পেজটা লিখে নে, তারপরে আমি পরেরটায় আসছি। এই ফরম্যাটগুলো টোটাল লিখবি, এই ফরম্যাটগুলো টোটাল লিখবি, তারপর শুধু যে টেক্সটটা আছে এটা ডট ডট দিয়ে চলে যাবি। লেখ তাড়াতাড়ি লেখ। বুঝতে পেরেছি জিনিসটা কিভাবে করলাম? স্যার, হ্যালো স্যার। বলে ফেলো। স্যার, আমি বলছিলাম যে আপনি এই এইচটিএমএল প্রোগ্রামটাকে সেভ করার পর আপনি এক্সিকিউট কি করে করলেন এই ক্রোমে, গুগল ক্রোমে? সেভ করার পর আমি তোর ইয়েটা বন্ধ কর, মাইকটা বন্ধ। এত ইকো হচ্ছে কেন? এই তো এখানে সেভ করলাম, সেভ করার পর এটাতে ক্লিক করলাম, ক্লিক করলেই এটা আমার খুলছে। এতে তো নতুনত্ব কিছু নেই।
ডট এইচটিএমএল এক্সটেনশন দিয়ে নোটপ্যাড ফাইলটাকে সেভ করলেই আমার এইচটিএমএল ফাইল হয়ে যাচ্ছে, একটা ডিফল্ট ব্রাউজারের আইকন চলে এসছে, ক্লিক করলেই আমার খুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেখানে সেভ করবি ডেস্টিনেশন দেখে নিবি। লেখা হয়ে গেলে বলবি, চুপচাপ বসে থাকবি না। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। পুরো ফরম্যাটটা লেখা হয়ে গেছে, পেজের আউটপুটটা লিখেছিস? পেজের আউটপুটটা কি আসবে? এই যে এখানে ডট ডট দিয়ে এগুলো যাবি, জাস্ট টেক্সটগুলো ডট ডট দিয়ে যাবি। হ্যাঁ স্যার লিখে নিয়েছি। সবার লেখা হয়ে গেছে? সবার লেখা হয়ে গেছে? না স্যার হয়নি। হয়ে গেছে। আর কত না স্যার সময়? একটু আর বাকি, কত সময়? স্যার একটু বাকি আছে। আমি কিন্তু পুরো টেক্সট এগুলো লিখতে বলিনি, এগুলো ডট ডট দিয়ে, শুধু যেগুলো লেখা আছে, আর্টিকেল যেটা আছে সেটা জাস্ট ডট ডট দিয়ে ছেড়ে দিবি। এই যে এই পোর্শনগুলো। সেগুলি ডট ডটই দিচ্ছি। অত ডট ডট দিতাম না, দুটো তিনটে ডট ডট দে, তাহলেই বোঝা যায়। হয়ে গেছে স্যার, 1 মিনিট টুক।
স্যার টোকা হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে আমি এই পোর্শনটাকে ডিলিট করছি। আচ্ছা ধরো একটা জিনিস, এখানে এইটুকু কোড আমি নিলাম, এটাকে কপি করলাম, এইটুকু কোডকে আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা জিনিস চাইছি যে এখানে ঠিক এই রকমভাবে, ঠিক যে ফরম্যাটে লিখেছি, মানে একদম এই ফরম্যাটেই আমার একেবারে এখানে প্রিন্ট হবে, ঠিক যে এই ফরম্যাটে লিখেছি এই ফরম্যাটে এখানে প্রিন্ট হবে। এটা করতে গেলে আমি কি করব, যদি আমি নর্মালি কন্ট্রোল এস করে সেভ দিয়ে এটা করি, তাহলে এটা কিন্তু ওর মতন দেখ, এখানে অ্যান্ডে শেষ হয়েছে, কিন্তু এর পরেও যতটা জায়গা পেয়েছে নিয়ে নিয়েছে। ওকে বলে দিতে হবে যে তুমি এখানে এসেই থামবে, এখানে এসেই থামবে, এখানে এসেই থামবে। এটা দুটো প্রসেসে করা যেতে পারে। টোটালটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়ে নিলাম, টোটালটা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নিয়ে নিলাম, আর এখানে এসে পি ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম। কিন্তু তাও প্রবলেমটা সলভ হবে না, কিন্তু প্যারাগ্রাফ ট্যাগে নিলেও ব্যাপারটা একই থেকে যাচ্ছে। আমাকে কি করতে হবে, লাইনের শেষে বিআর ট্যাগ, লাইন ব্রেক করে দিতে হবে। এখানে এসে আমার কি করতে হবে, বিআর ট্যাগ দিয়ে দিতে হবে। এখানে এসে আমার বিআর ট্যাগ দিয়ে দিতে হবে। এবার দেখ আমি এটাকে, পেজটাকে রিফ্রেশ করছি, এই জায়গাটায় লেখার জায়গা নেই, সেই জন্য ও প্লেসটাকে এখানে পাঠিয়েছে। আমি এটাকে ইয়ে করে দিই, দেখ একদম যা ছিল এখানে তাই জিনিসটা কিন্তু আমার চলে এসছে। আমি টেক্সটটা অ্যাকচুয়ালি বড় আছে এখানে, তোদের বোঝার সুবিধার জন্য আমি এর টেক্সটটা বড় করেছি। তাহলে এই হচ্ছে বিআর ট্যাগ। ওপরে হেডিং দিয়ে লেখ ইউজ অফ বিআর ট্যাগ, ইউজ অফ বিআর ট্যাগ লিখে এইটা লেখ, এই কোডটা লিখবি, ইউজ অফ বিআর ট্যাগ। স্যার সিমিলারলি প্লেগিয়ারিজম আর কপিরাইট সব লিখবো? না না, ওরকম ড্যাশ, ওখানে ড্যাশ ড্যাশ। ও ঠিক আছে। টেক্সট তো তোরা বুঝতে পারবি, দেখেছি টেক্সটটা তো তোদের কাছে গুরুত্বপূর্ণ নয়। হ্যালো স্যার। বল বল। স্যার আপনি প্রথম যে এইচটিএমএল প্রোগ্রামটা করালেন সেটা কি ইউজ অফ? বোকা বোকা প্রশ্ন করিস না। ইউজ অফ ওটার মধ্যে প্যারাগ্রাফটা দেখালাম, তুই কি দেখে ওটা বুঝতে পারিস না কি করলাম? তুই ঘুমাস না কি রে? পি ট্যাগ, স্যার আমার একটা প্যারাগ্রাফ কোশ্চেন ছিল ট্যাগ। যে হ্যাঁ কি হয়েছে? আমার একটা কোশ্চেন ছিল যে ল্যাপটপে কি করে মানে স্ক্রিনশট তুলবো? প্রিন্ট স্ক্রিন যে বাটনটা আছে ওটা প্রেস করলেই স্ক্রিনশট উঠবে, তারপর কোথাও গিয়ে একটা কন্ট্রোল ভি করে পেস্ট করে দাও। ওয়ার্ডে বা পেন্টে গিয়ে পেস্ট করতে পারবে, বা যদি হোয়াটসঅ্যাপ ওয়েবে যাও গিয়ে পেস্ট করতে যাও তাও হবে। এই তিনটে জায়গায় স্যার ওটা উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন টিপলে ওটা আপনা আপনি সেভ হয়ে যাবে। উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন আমার এখানে আমি প্রিন্ট স্ক্রিন প্রেস করলে স্ক্রিনশটটা নিয়ে আমি যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারি। হ্যাঁ স্যার, না ওটা তাহলে পেস্ট করতে হয়, এমনি উইন্ডোজ টিপলে ওটা আপনা আপনি সেভ হয়ে যায় গ্যালারিতে। আমার গ্যালারিতে সেভ করার বাবা দরকার নেই। গ্যালারিতে আমি কোথায় ওটাকে পেস্ট করব, আবার গ্যালারিতে গিয়ে আমি দেখব? অত ইয়ে করতে হলে তো একবার স্ক্রিনশট নেব, আবার গ্যালারিতে যাব। আমি যেমন যেটা করি, আমি যেমন অন্য ক্লাসগুলোতে যেমনই বড়দের ক্লাসে স্ক্রিনে যেটা আছে স্ক্রিনশট প্রিন্ট স্ক্রিন নিয়ে নিলাম, নিয়ে আমার সঙ্গে সঙ্গে সেটা হোয়াটসঅ্যাপ ওয়েবে পেস্ট করে দিলাম। অত গ্যালারি ভরে কি পাগলা নাকি তুই? গ্যালারি তো ফুল হয়ে যাবে, এইচডি ইমেজ হয়ে যাবে কেকটা, 1920 1080p-তে ইয়ে করবে। অপশন তো অনেক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের থেকেও স্ক্রিনশট নেওয়া যায়, সেটা জানি। মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে হয় না। আমার আবার তো লাল হয়ে আছে। মাইক্রোসফট ওয়ার্ডেও স্ক্রিনশটের অপশন আছে, কতটুকু এরিয়া স্ক্রিনশট দিতে পারি সেটাও
ওই যে মনে আছে নাকি স্টেপটা, আমার আমি ভুলে গেছি নাকি আবার একটা গল্প। ধরো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম, তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে তোমার স্ক্রিনশট এখানে কোনো একটা জায়গায় যেন ছিল, দেখেছিলাম, এই যে স্ক্রিনশট, এই যে স্ক্রিনশট, এখানে আসলি, এখানে আসার পর তুই স্ক্রিনশটে এখানে ক্লিক করবি, এখানে স্ক্রিন ক্লিপিং দিচ্ছে, মাই ফার্স্ট ওয়েব পেজ, দুটো পেজকেও ধরছে, তুই কোন পেজটা নেবে সেটাও কনফিউজড হয়ে যাচ্ছে। ধরো এই যে, বুঝতে পারছো? আর এখানে ক্রোমের জন্য এবার এখান থেকে তুমি কতটা পোর্শন স্ক্রিনশট নেবে, এই যে এরিয়াটা সিলেক্ট করে দাও এরকম ভাবে। কিরে, দেখলি জিনিসটা কিভাবে করছি শ্রীজাত কুমার? স্যার অনেক ঝামেলা, তার থেকে এমনি প্রিন্ট স্ক্রিন করে পেস্ট করে দিলেই ভালো। আপনি ঠিকই বলেছিলেন। আর এমনিতে ওটা গ্যালারিতে সেভ করতে হলে বেশি জায়গাও খাবে। সবচেয়ে ভালো হোয়াটসঅ্যাপ ওয়েবে পেস্ট করে দে, পরে দরকার হলে ওখান থেকে হ্যাঁ স্যার। ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ এই লেখা হয়েছে এটা। হ্যাঁ স্যার। আহেলি সহ্যদীপ এরা ঢোকেনি নাকি, আজ এসব ঘুরতে গেছে নাকি? স্যার আছি। আচ্ছা, সহ্যদীপ বোধ হয় যে ডুব দিয়েছে। আচ্ছা, এবার ধরো আমরা যদি হেডিং, কত ধরনের হেডিং আছে ওপরে কোশ্চেনটা লেখ, হেডিং ট্যাগস, হেডিং ট্যাগস ইনে 6 ধরনের হেডিং ট্যাগ আছে। তাহলে হেডিং ট্যাগ ধর আমি লিখছি H1, H1 দিয়ে মাই নেম ইজ কম্পিউটার, কম্পিউটার নিজেও বলছে। তাহলে আমরা কি জানি, H1 সবচাইতে বড় আর H6 সবচাইতে ছোট। তাহলে আমরা এখানে জাস্ট একটা লাইন কি, যদি আমরা হেডিং 6 ধরনের আছে, আমরা এখানে জাস্ট এটাকে H2 করি, এটাকেও H2 করি, এটাকে H3 করি, এটাকে H3 করি। এই প্রথম এই জিনিসগুলো একটুখানি বোরিং লাগবে, তবে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট জিনিসটা সত্যি খুব বোরিং, আমি জানি। আমি তো বড়দেরও ডেভেলপারদেরও ক্লাস করাই, ও একটা পেজ বানিয়ে সে লেআউট বানিয়ে ইয়ে করে, জিনিসটা বোরিং, কিন্তু এটা কাজে লাগে অনেক। আচ্ছা, তাহলে মাই নেম ইজ কম্পিউটার, দেখো একদম পুচকেটা চলে আসো, তোমরা এই লেআউটটা লিখবে, এখানে অ্যালফাবেট গুলো লিখবে, পুরোটাই লিখবে, আর তার সাথে এখানে লিখবে যে কোশ্চেনটা হবে হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ। আচ্ছা, এই টাইটেলের মধ্যেই আমি লিখে দিচ্ছি হেডিং ট্যাগস ইন HTML, তাহলে আর তোদের আলাদা করে কোশ্চেনটা লিখতে স্যার হবে। মাই নেম ইজ কম্পিউটার এটা লিখবো? সাইজগুলো বুঝে বুঝে লিখবি, এটা বড়, এটা তার থেকে একটু ছোট, একটু ঠিক ছোট, আছে। একটু ছোট, একটু ছোট, একদম, তারপর একটা পুরো ছোট, এরম ভাবে লেখো। স্যার স্কুলে কিরম কোশ্চেন আসবে এই এইচটিএমএল নিয়ে কোনো আইডিয়া আছে?
না রে, আমার তো আইডিয়া নেই, আমি তো কর্পোরেশনে ময়লা পরিষ্কার করি, আমার আইডিয়া থাকবে কি করে? স্যার তো এরকমই ডাউট হচ্ছে দেবেই। আমার আইডিয়া আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন কিন্তু। স্যার 860 কি ম্যাক্সিমাম নাকি এরও বেশি হয়? না, এর বেশি আর নেয় না, 860। তবু তুমি যখন বলছো, আমি একটা তোমার মনের এর জন্য আমি এখানে একটা H7ও দিয়ে দিচ্ছি। H7 ওয়ার্ডপ্রেসে থাকে। যে HTML এর প্র্যাকটিক্যাল বুঝবে তার কাছে কোনো প্রবলেম হবে না এগুলো বোঝা। বুঝতে H7 ওর কোনো সিকোয়েন্সই পড়ছে না, নর্মাল ডিফল্ট টেক্সটটাকেই প্রিন্ট করছে, ডিফল্ট সাইজ। HTML পেজ যে বানাতে পারবে তার কাছে HTML এর যে কোনো কোশ্চেন আসুক কিছু আটকাবে না। স্যার কিরকম কোশ্চেন আসবে? কিরকম কোশ্চেন আসবে? ট্যাগ, আমি তো এখনো পুরো ডিটেলস কোশ্চেনে ঢুকিনি। ধরো তোমাকে একটা ট্যাগ দিয়ে দিল, হোয়াট ইজ দ্য ইউজ অফ পি ট্যাগ। পি ট্যাগ কি জন্য ইউজ হচ্ছে? প্যারাগ্রাফের জন্য ইউজ হচ্ছে। সিনট্যাক্স লিখতে বললো পি ট্যাগের, এরকম ভাবে। হুম, তখন কি এইখানে যে আমি লিখবো প্যারাগ্রাফের যে লাইন গুলো, ওগুলো কি আমি লিখবো কিছু? প্যারাগ্রাফের, মানে হ্যাঁ যে আমি সেগুলো লিখলাম তো না লিখতেই হবে, সেগুলো তো লিখতেই হবে। অত লেখা লিখতে হবে না, আমি জাস্ট এমনি বোঝানোর জন্য লিখলাম, অত লেখা। হ্যালো। হ্যাঁ বল বল বল, লেখ এটা লেখ, আমি একে একে করাচ্ছি, তোর অত চিন্তা করতে হবে না, আমি যা যা আসবে সবই করাবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতদিন তো করালাম, কোনো কিছু কি বাইরে থেকে কিছু দিয়েছে? এখানে এই আউটপুটটা এটা লিখবি, তারপরে প্রোগ্রামটা বা এটা লিখে তারপরে এটা লিখতে পারিস, যা এটা করবি, লেখা হলে বলবি। আমি আগে করিয়ে নিই, তারপরে তো কোশ্চেন আনসার তো ডিসকাস করবো। হয়েছে, লেখা হয়েছে। স্যার আর 1 মিনিট। স্যার মোবাইলে HTML করা যায়? মোবাইলে HTML করা অনেক ঝামেলা। ডিকোডার অ্যাপ আছে একটা, ওই অ্যাপের মধ্যে লিখতে হয়। প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে ওর মধ্যে লিখতে হয় কোডটা, তারপরে রান করতে হয়। মোবাইলে লেখা বিশাল ঝামেলা, ওই ট্যাগ গুলো দেওয়া মানে জান বেরিয়ে যাবে। একবার নিউমেরিক ইয়েতে যাও, ওখানে যাও। HTML সত্যি কথা বলতে তোদের VMS এ HTML মানে ক্লাস 12 পর্যন্ত যদি ভাবি, সেই HTML এখনই করাবে। 8 এ গিয়ে আর HTML আর থাকবে না।
8, 9, 10, 11, 12 শুধু প্রোগ্রাম। স্যার হয়ে গেছে লেখা। আচ্ছা চলো, এক সেকেন্ড একটুখানি মোবাইলটা চার্জে দিয়ে আসি। আচ্ছা, এবার ধরো আমরা যদি এবার ফুল ফিচার্সের কাজে আসি, একেবারে হেডিং হয়ে গেল। আমরা যদি অর্ডার লিস্ট, আচ্ছা এখানে ধরো আমি যদি চাই ওপরের এইটা, আচ্ছা মার্কিউ ট্যাগ, ঠিক আছে, মার্কিউ ট্যাগ ইউজ করব আমি। মার্কিউ ট্যাগ ইন এইচটিএমএল, এইচটিএমএল এ মার্কিউ ট্যাগ ইউজ, মার্কিউ ট্যাগ কিভাবে ইউজ করব? মার্কিউ ট্যাগ আমি যদি এখানে, আচ্ছা এখানে আর হেডিং ইউজ করছি না, ঠিক আছে, নর্মাল টেক্সট দিচ্ছি, হেডিংও দেওয়া যায়। আমি মার্কিউ লিখলাম, ঠিক আছে, মার্কিউ দিস ইজ স্ক্রলিং টেক্সট, আর এখানে মার্কিউ। এই মার্কিউ ট্যাগটা নিউজ পেপারের ক্ষেত্রে খুব ইউজ করে, নিউজ পেপারে মুভিং টেক্সট এভাবে ঘুরতে ঘুরতে, তাহলে এটাকে যদি আমি করি, তাহলে এটা রাইট থেকে লেফটের দিকে মুভ করতে করতে এই টেক্সটটা নাচতে নাচতে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে না, এমনি চলে যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে মার্কিউ ট্যাগকে আমরা যদি চাই বিভিন্ন ডিরেকশনে ঘোরাতে পারি। এবার মার্কিউ ট্যাগের মধ্যে আমি যদি চাই এখানে ডাইরেকশন লিখে, ডাইরেকশন ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে রাইট, রাইট দিলাম, রাইট দেওয়ার সাথে সাথে একটা দেখ ও এবার কিন্তু এই দিক থেকে এই দিকে যাওয়া শুরু করছে। মার্কিউ ট্যাগ দিলাম, তার মধ্যে ডিরেকশন দিলাম রাইট। এবার একটা পেজের মধ্যে আমি এরকম ভাবে মার্কিউ ট্যাগকে বিভিন্নভাবে ইউজ করতে পারি। রাইটের জায়গায় করে দিলাম এখানে লেফট, এখানে করে দিলাম আপ, এখানে করে দিলাম ডাউন, এখানে করে দিচ্ছি ডাউন। এবার আশা করি জিনিসটা দেখে তোমরা বুঝতে পারছো কিরকম ভাবে চারটে অ্যাট্রিবিউটসই আমার এখানে কাজ করছে। ডায়াগোনাল হবে। পাগলা নাকি? স্যার এইচটিএমএল এ যে কয়টা ডায়াগোনালের জন্য কি জাভাস্ক্রিপ্ট লাগবে? জাভাস্ক্রিপ্ট তোমাদের নেই এখন, যেটুকু আছে সেটুকু করো। এইচটিএমএল ই আছে শুধু, ডায়াগোনাল ওয়াইজ কখনো মুভ করে না ওরকম ভাবে। লেখ এটা আউটপুটটা, এই ইয়েটা লেখ, তাহলে আউটপুটটা লেখার দরকার নেই, ওটা তো লিখতে পারবি না, এইটার লেখ। স্যার মাইক্রো ডিরেকশনের স্পিড চেঞ্জ করা যায়? সব করা যায়, শুধু যতটুকু আছে আমি তোদের ততটুকুই করাচ্ছি, এক্সট্রা করিয়ে কোনো লাভ নেই। করানো অনেক কিছুই যায়।
বিহেভিয়ার আছে কিনা একটুখানি পিডিএফটায় দেখ তো, তাহলে বিহেভিয়ার গুলো করাবো। মার্কিউয়ের বিহেভিয়ার গুলো আছে কিনা দেখে বল, বা বইটা খুলে দেখ বইয়ে বিহেভিয়ার গুলো আছে নাকি। কিরে দেখছিস কেউ? হ্যাঁ স্যার, বিহেভিয়ার আছে। তা বলতে পারছিস না? টাইমটা বেকার নষ্ট করছিস কেন? পরীক্ষা তো চলে এসছে, এখন যত এগুলো মানে ফালতু জিনিসগুলো না করিয়ে যত প্রোগ্রাম করাতে পারবো তত স্কিল ডেভেলপ হবে। আচ্ছা, এবার বিহেভিয়ারের মধ্যে এতগুলো একসাথে নিচ্ছি না, এই নিচের গুলো বড্ড চোখে লাগছে, এই দুটো বন্ধ করে দিচ্ছি। আর সিজা তো কি ঘুমাচ্ছে নাকি? তাড়াতাড়ি রেসপন্স দিতে পারছিস না? দেখে বলবি তো একটুখানি। আচ্ছা, এখানে ধরো একটা দিয়েই নিচ্ছি আমি, একটা নিয়ে বোঝালে আমার সুবিধা হবে। বিহেভিয়ারের মধ্যে যদি আমি ডিরেকশনের গল্পে আমি আসছি না, আমি যদি বিহেভিয়ারের মধ্যে আসি, আমি চাইছি টেক্সটটা এদিকে যাবে আবার এদিক থেকে এদিকে আসবে, এই রকম যদি বিহেভিয়ারটা চাই। অল্টারনেট। হ্যাঁ, TERNATE, এটা হচ্ছে অল্টারনেট। স্পেলিং ভুল হয়ে লিখলে কিন্তু আসবে না, BHAQII। হ্যাঁ, ধাক্কা খাবে বাঁ দিকে। হ্যাঁ, ধাক্কা খাচ্ছে। লেখ, এটা লেখ, অল্টারনেট বিহেভিয়ার হেডিং দিয়ে এটা লেখ, অল্টারনেট বিহেভিয়ার। লেখা হয়ে গেলে আমাকে কেউ বলবি যে লেখা হয়ে গেছে, নালে কিন্তু আমি বুঝতে পারছি না। এরপরে স্পিড চেঞ্জ দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেবো যখন করাচ্ছি। হ্যালো স্যার, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। তোরই সব কেটে কেটে যায়, বাকিদের গোটা গোটাই যায়। তুই কখনো নিজে কেটে যাস, আমাকে কেটে দিস। বাকিরা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছিস নাকি তোদের কাছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পারফেক্ট। আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, কি করে শুনতে পাবে? স্যার আপনার গরিব গরিব মানুষের বিহেভিয়ার কথা স্পেলিং শুনতে পাবে কি করে তুমি? হয়েছে, লেখা হয়েছে এটা। স্যার আপনার বিহেভিয়ার স্পেলিং মিস্টেক। বিহেভিয়ার স্পেলিংটা তুই ঠিক করে বল আমাকে, বল বিহেভিয়ার স্পেলিংটা কি হবে তুই বল। BEHAVIOUR। বিহেভিয়ার স্পেলিং। রান করছে? হুম, এটা স্যার কি? অ্যাকচুয়ালি এটা তো অ্যাকচুয়ালি ওরা ইউএস এর এটা ইউজ করে, কিবোর্ড ইউএস ইউজ করে, ওই জন্য আমরা আপনি যেমন যেটা লিখেছেন কালার ও ঠিকই লিখি, আছে। COLO আর কালার লিখি, ঠিক আছে? হুম, একদম তাই। ওকে দেখানোর জন্য আমি এটা লিখলাম। ও হয়তো বলবে যে লোকটা মূর্খ লোক, এটা স্পেলিং জানে না। ছি, এই লোকটার কাছে পড়ছি।
লজ্জা হওয়া উচিত। কেন পড়ছিস? লোকটা একটা স্পেলিং জানে না, ছি। কে এরকম অসভ্য, মানে সেই জংলি ওরাংওটাঙের মতন হাসছে, খিক 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 করে। এই হয়েছে, এবার আমি এটা ওঠাচ্ছি, অনেকক্ষণ এটাকে রেখেছি। আচ্ছা, আর নর্মালি এরকম স্ক্রল করতে করতে চলে যাবে, বিহেভিয়ারের মধ্যে স্ক্রল লিখলেই হয়ে যাবে। বিহেভিয়ারের মধ্যে স্ক্রল, বিহেভিয়ারের মধ্যে স্ক্রল লিখলেই ও এরকম ভাবে স্ক্রল করতে করতে চলে যাবে। তাতে বিশেষ কিছু মানে একেবারে পার্থক্য কিছু নেই, এই ডিফল্টের সাথে তুই কোনো পার্থক্য খুঁজে পাবি না। এটা ও স্ক্রল করে করে চলে গেল, আবার যাবে। এই যে বিহেভিয়ার স্ক্রল, আমি একটা কাজ করছি, আমি এইগুলো না, এই জিনিসগুলো জাস্ট পেস্ট করে দিচ্ছি এতে। পরে লিখে নিবি, এ বিরক্ত লাগছে নিজের, এই এক লাইন লিখছি আবার তোদের লিখতে হচ্ছে। বুঝতে পারবি তো পরে স্যার, কোনটা কোনটা। হ্যাঁ স্যার, আর নয়তো স্যার হোয়াটসঅ্যাপে লিখে দেবো। আচ্ছা, এবার আমরা যদি ধর মার্কিউয়ের স্পিড কন্ট্রোল, একটু আগে বোধহয় আহেলি বলছিলিস না এটা, যে মার্কিউয়ের স্পিড কন্ট্রোল, কে বলছিল এটা? হ্যাঁ স্যার, আমিই বলেছিলাম। আচ্ছা, মার্কিউয়ের স্পিড কন্ট্রোল করিয়ে দিই যখন বললি। আচ্ছা, মার্কিউ, এখানে লিখব স্ক্রল অ্যামাউন্ট। স্পেলিংগুলো এখানে খুব ভাইটাল, কিন্তু স্পেলিং ভুল থাকলে। স্ক্রল অ্যামাউন্ট আমি ধর যদি এখানে করি 10 করলাম, ঠিক আছে, আর এখানে কিছু টেক্সট লিখলাম, আর এটাই লিখলাম, দিস ইজ এ স্ক্রলিং টেক্সট, এরকমই একটা লিখলাম কিছু, আর এখানে মার্কিউ ক্লোজ করলাম। এটা একটা। আচ্ছা, এবার এখানে বিভিন্ন টাইপগুলো তুমি এখানে দিয়ে দিয়ে দেখো। আমি আর কয়েকটা বিহেভিয়ার গুলো, ধরো এখানে 10 দিলাম, এখানে ধরো তোমার দিলাম 20 দিলাম, এখানে ধরো দিলাম 30, এখানে ধরো দিলাম 100, সুপারফাস্ট ট্রেনের মতন চড়বে। ওরে সাবাস, নিচেরটাকে দেখা যাচ্ছে না। বুঝতে পারছিস শাইলি কিরম ভাবে হচ্ছে জিনিসটা? হ্যাঁ স্যার। এবার এটাকে তুই যদি, এ বড় চোখে লাগছে নিচেরটা, পটাশ করে বেরিয়ে যাচ্ছে। স্যার হ্যালো স্যার, হ্যালো। হোয়াট? হ্যাঁ বলছি স্যার, আপনি 100-এ কেন গেলেন? আপনি তো 40-তে, স্যার 40-তে কি হবে রেঞ্জটা? আরে ভাই, তোর কি একটা কমন সেন্স বলে কিছু নেই? মানে এই সমস্ত মানে বোকা বোকা প্রশ্ন না আমি জীবনে কোনোদিন শুনিনি। 100 হলে অনেকটা ফাস্ট যাবে, 200 হলে আরো ফাস্ট যাবে, যত কমাচ্ছিস তত স্লো যাচ্ছে। প্রথমটা দেখ 1 দিয়েছি। তোর কমন সেন্স বলে কি? তুই ঘুমাস ক্লাসের মধ্যে? তুই তো দেখবি তুই বাড়িতে আছিস, তোর সামনে দিয়ে চোর জিনিসপত্র নিয়ে ঘরের থেকে বেরিয়ে চলে যাবে, তারপর মাঝ রাস্তায় গিয়ে চোর তোকে ফোন করে বলবে এই তোর বাড়ি থেকে সব নিয়ে চলে গেলো, ও তুই ঢুকেছিলিস? তুই তখন তাকে জিজ্ঞাসা করি, তোর ব্যাপার হচ্ছে এরকম। তোর কোন মানে কোন জগতে থাকিস, কি ভাবিস? মানে তোর তো বেশি কিছু বয়সও নয়, এই বয়সে তোর এখন মানে মন কোথায় থাকে? কার কথা ভাবিস তুই? তুই ট্যাগগুলো লক্ষ্য কর কি লিখছি, এটা তো একটা নর্মাল ব্যাপার। এখানে 1 মানে কি স্পিড কমছে তো, এত ভিডিও বানাও, ইউটিউবার হবে এটুকু জানো না? যত কমছে তত তো ফ্রেম রেট আস্তে আস্তে ইনক্রিজ করছে, মানে এটা
আস্তে 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 স্ক্রল হয়ে এগোচ্ছে। কি স্বর্ণাংশু, কি সমস্যাটা, কি মনে কিসের দুঃখ বল আমাকে। কিরে, তোর মনোযোগ আসে না কেন? পড়াশোনা করতে ইচ্ছা করে না নাকি? এবার দেখ একটা জিনিস, এটা তো হলো স্ক্রল অ্যামাউন্ট। এবার আরেকটা যেটা আছে স্ক্রল ডিলে, কত ধীরে ধীরে যাবে, মানে স্লো সাইকেল রেসের মতন। এখানে স্ক্রল ডিলে, স্ক্রল ডিলে, এবার স্ক্রল ডিলে এখানে 10 দে, 25 দে, বিভিন্ন ভ্যালু দিয়ে দিয়ে দে। দেখ এগুলো মনে রাখা কখনোই সম্ভব নয়, কতটা ফাস্ট পাস করবে এখান থেকে। আর যদি একটা করে দিস 100 করে দে। স্ক্রল ডিলে, এখানে স্ক্রল ডিলেটা বসাতে হবে। স্ক্রল ডিলে মানে কত ধীরে ধীরে যাবে। দেখ প্রথম তিনটের মধ্যে বিশেষ কিছু পার্থক্য পাচ্ছিস না, সবকটাই একইভাবে এগোচ্ছে। এটাকে একটা 0 করে দে, একটু বাড়াতে হবে। এই যে এটাকে 20 করে দে। যেরকম ভাবে তোমার যতটা স্ক্রল হলে, যেভাবে স্ক্রল হলে তোমার সুবিধা ততটাই। বুঝেছো জিনিসগুলো? কি বুঝেছো? মানুষজন একটুখানি সাড়া শব্দ দিলে শুনতে ভালো লাগে। স্ক্রল দিলে এখানে এর মধ্যেই আছে লেখাটা। যা, সবাই ডিসকানেক্ট হয়ে গেছে, যা আর কিছু করেনি। ছুটি, তাহলে ক্লাস। না স্যার, কেন? আমি আছি। তখন তো 7:30 স্যার নিচে। আমিও আছি। আচ্ছা হ্যাঁ স্যার, আমরা বুঝেছি। আচ্ছা আচ্ছা। সবাই স্যার, আছে। নীলই তো আছে। নীলি তো ওদের কাঁদছে বকলাম বলে। বালতি দেবো নীলি, বালতি পাঠাবো। স্যার, কে কাঁদছে? নীলি কাঁদছে বকলাম বলে, কেঁদে ভাসিয়ে দিচ্ছে ছেলেটা। আর কি আছে স্ক্রলের? আর তো কোনো বিহেভিয়ার আমার মনে পড়ছে না। এই কোনাকুনি যায় না, উল্টো পাল্টা পাগলা প্রশ্ন করবি না। সে রামচন্দ্র কেন শূর্পণখার নাক কেটেছিল, ওসব কোনো কারণ নেই, আমি জানি না। তার সাথে শত্রুতা ছিল, স্যার তার নাক স্লাইড কেটে- আছে? স্লাইড, স্লাইড, স্লাইড মানে বিহেভিয়ার। বিহেভিয়ার স্লাইড। বিহেভিয়ারের মধ্যে হ্যাঁ স্লাইড আছে, কিন্তু স্লাইডে আমাদের বইতে স্লাইড আছে। স্লাইডে বিশেষ কিছু বুঝতে পারবি না। স্লাইডে কি হবে? কথার মাথার স্লাইডে এখানে কিছুই চেঞ্জ লক্ষ্য করা যাবে না। এই স্লাইড কিচ্ছু পার্থক্য নেই, ডিফল্টের সাথে স্লাইডের বিশেষ কিচ্ছু পার্থক্য নেই। এখানে এসে আটকে গেল, ওটা চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা একটা পার্থক্য। কিন্তু একটা জিনিস, স্লাইড জেনারেলি ওয়েব পেজে, যত ওয়েব পেজ এখনো পর্যন্ত বানিয়েছি কোনোটাতে স্লাইড এটা ইউজ করতে বলেনি। গিয়ে লেখা আটকে যাবে, প্রতিটা ক্ষেত্রে লেখা ঘুরে আবার নতুন করে চলে আসবে, এটা দেখতে বাজে লাগে, এখানে আটকে যাবে। এটার অ্যাকচুয়ালি লেআউটটা বাজে হয়ে যায় তো স্লাইড হলে। তাহলে বুঝলি জিনিসটা? আচ্ছা, বিহেভিয়ার স্লাইড।
আচ্ছা, স্লাইড বিহেভিয়ার হলো, আর কি আছে, আর বল বল বল, আর দেখে বল আর কি আছে। স্যার একটু দাঁড়ান। এবার দাঁড়াবো কেন, বসে আছি তোমার ভালো লাগছে না? স্যার অ্যাডিং পিকচার্স। হেডিং পিকচার বুলেট নাম্বারিং গুলো তো আছে, পিকচার না আছে স্যার অন্য। ওখান থেকে ওগুলো সব আচ্ছা স্যার, অনলাইন আপনি নেই। ওই কালারফুল ফন্ট করেছিলেন তো? কালারফুল ফন্ট করিয়েছিলাম আমি, কি এইচটিএমএল আগে করিয়েছিলাম? না স্যার, মানে আপনি কি করিয়েছেন? আজকে তো করেননি মনে হয়। না, কালারফুল ফন্ট আছে কিন্তু, যদিও বেশি কিছু না, জাস্ট কোড ফন্ট, গুলোকে দিয়ে একটা করে দিতে হবে। ঠিক আছে। ফন্ট যদি হ্যাঁ। ধরো ফন্ট ট্যাগ ইউজ করি, ধরো এইটাকেই যদি নিই, ঠিক আছে, ধরো এইটাকে নিচ্ছি, স্ক্রলিং টেক্সট এটাকেই কভার পেস্ট করছি। আচ্ছা, বিআর ট্যাগ, দাদা এখানে বিআর কেন দিচ্ছি, এখানে বিআর ট্যাগ দিচ্ছি, লাইন ব্রেক করছি, এখানে এসে লাইন ব্রেক করছি। আচ্ছা, এবার আমি কি করব, এই দুটো লাইনেই আমি আলাদা আলাদা ফন্ট ট্যাগ ইউজ করবো। তাহলে ফন্ট ট্যাগের মধ্যে আমার, তোদের কিন্তু বইয়ে ফন্ট ট্যাগের আলাদা আলাদা অ্যাট্রিবিউটস গুলো টেবিল করে করে কিন্তু সব দেওয়া আছে, ফন্ট ট্যাগে শুধু ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটস। আর একটা জিনিস বলি, এগুলো কিন্তু ওই গুগল বা ইয়ে দেখে করতে যেও না, কারণ একটা জিনিস মাথায় রাখবে, গুগলে ধরো যেগুলো আসবে সেগুলো কিন্তু এইচটিএমএল উইথ সিএসএস। তোমাদের কিন্তু শুধু এইচটিএমএল চাই পরীক্ষায়, নাহলে কিন্তু কেটে একদম ইয়ে করে দেবে, এটা মাথায় রাখবে। আচ্ছা, ফন্টের মধ্যে আমি দুটো ইউজ করব এখানে, সেই জন্য দুটো আলাদা আলাদা লাইন নিয়েছি। আমি এখানে প্রথমে দিচ্ছি ফন্ট, ঠিক আছে, ফন্টের মধ্যে এবার ফন্টের ট্যাগ, ওপেনিং ট্যাগ, এবার এখানে ফন্টের ওপেনিং ট্যাগ ক্লোজের আগে এখানে আমাকে লিখতে হবে ফেস, ফন্টের মধ্যে দিতে হবে ফন্ট ফেস। আচ্ছা, ফন্ট ফেস মানে ফন্টের টাইপ, কি ধরনের ফন্ট ইউজ করব, তাহলে এখানে দিচ্ছি টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান এটা একটা আমার ফন্টের নেম। ফন্ট ফেস মানে ফন্ট টাইপ, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ফন্ট আছে, ফন্ট মানে তো নিশ্চয়ই জানিস রে সবাই, নাকি জানিস না কেউ? হ্যাঁ স্যার জানি। হ্যাঁ স্যার, জানি জানি জানি। আচ্ছা, না হ্যাঁ স্যার জানি। নীলজিৎ একটু পরে জিজ্ঞাসা করবে কি বললেন এটা। সাইজ ধরো নিলাম এখানে 5, আর এখানে কালার ইকুয়াল টু ধর নিলাম তো আমার প্রিয় কালার লাল। আচ্ছা, এই জায়গাটায় একটা ইন্টারমিডিয়েট পরের লাইনে যায়, ঠিক আছে, বিআর আছে এখানে, এই লাইনটা একসাথেই প্রিন্ট হবে কিন্তু চাপ নেই। আচ্ছা, এবার এখানে কি করব, ফন্ট ট্যাগটাকে ক্লোজ করলাম। আচ্ছা, এবার এখানে আসি, এটা অ্যাপ্লাই হলো না, এই ফন্ট ফেসটা এটা নিল না, জানি না এটা ইয়ে কিনা। ধরো আমি আর একটা দিয়ে দেখি, বারান্দা, না বারান্দা নয়, এরকম একটা আছে। ফেসের জন্য এইটা চেঞ্জ হলো, কালারের জন্য কালার চেঞ্জ হলো, সাইজের জন্য সাইজ চেঞ্জ হলো। সেম যদি আমি এটা এখানেও দিই, এইটা একটা এখানে অ্যাপ্লাই করি, এখানে একটুখানি চেঞ্জ করে দিলাম, পরের লাইনটায় আবার দিচ্ছি এখানে, আর এখানে এসে আমি এটাকে আবার এখানে ক্লোজিং ফন্ট ট্যাগ দিয়ে দিলাম। এবার এখানে এসে আমি এই ফন্টের মধ্যে এটাকে একটু পরের লাইনে নিয়ে নিলাম, এখানে এসে ফন্ট ট্যাগের মধ্যে অ্যালজেরিয়ান একটা আছে না, অ্যালজেরিয়ান, ওটা
অ্যালজেরিয়ান। অ্যালজেরিয়ান প্রপার স্পেলিংটা আমার ঠিক মনে পড়ছে না। এল, বলে দিতে পারবো। বল দেখি। ALGERIAN। জেড নয় তো? না না। স্পেলিং ভুলে কিন্তু আসবে না। হ্যাঁ চলে এসেছে, এটা অ্যালজেরিয়ান। ওকে, এটা টেক্সটটা কালারটা ব্লু। স্ক্রলিং বানান ভুল। হোক গিয়ে, ওতে আমার কিছু যায় আসে না। তুই কি মানে বানান ভুল ধরবার জন্য এখানে আসিস? এটা গ্রামারের ক্লাস নয়। পড়া জিজ্ঞাসা করলে তখন বলিস না। এখন এই এখানে এই ফালতু বানানটা ভুল, সেইটার জন্য তুই ধরতে এসেছিস। ঠিক আছে, বোঝা গেছে এটা। আচ্ছা, এটার আমি করছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি একেবারে এখানে। আচ্ছা, তাহলে আমার এখানে ফন্ট ট্যাগের কাজ হলো। ফন্ট ট্যাগের মধ্যে আর আমার সেরকম কিছু অ্যাট্রিবিউটস নেই, এই কটাই আছে। এবার যদি আমি এখানে ওএল ট্যাগ, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট যদি আমি করতে চাই, ধরো আমি এখানে দিলাম ওএল, ওএল ট্যাগ। ওএল ট্যাগের আগে একটা হেডিং দিচ্ছি যে দিস ইজ অর্ডার লিস্ট। ওএল ট্যাগ ওপেন করলাম, ওএল ট্যাগ ক্লোজ করলাম এখানে। এবার এখানে এসে এলআই এর মধ্যে লিস্ট আইটেম, ওএল এর মধ্যে লিস্ট আইটেম হবে। লিস্ট আইটেমের মধ্যে ধরো অর্ডার লিস্টের মধ্যে লিখলাম, ধর আমি ইয়েগুলোর নামই লিখলাম টাইমস নিউ রোমান। এখানে এসে ক্লোজ এলআই ট্যাগ দিচ্ছি। আচ্ছা, এলআই ট্যাগ ওপেন করে DANA ফন্টগুলোর নাম আর কি। আচ্ছা, এখানে এরিয়াল ব্ল্যাক, হলো। তাহলে এবার যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এইভাবে জিনিসটা আমার আসছে। আমার 1 2 3 করে এই সিকোয়েন্সটা আসছে। এবার আমি যদি এগুলো কিন্তু লিখে নিবি তোরা পরে। আচ্ছা, এবার যদি এখানে আমি সামান্য একটু চেঞ্জ করি, ধর এখানে সিকোয়েন্সটা, এটাকে তো নিশ্চয়ই মিডিলে নিয়ে আসতে পারবি পুরোটাকে ধরে। আচ্ছা, পুরোটাকে যদি মিডিলে আনতে চাই, বডি অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, পুরোটা সেন্টারে চলে আসবে। কিন্তু বুলেট নাম্বারিং এর ক্ষেত্রে এই প্রবলেম, এই বুলেটগুলো আর নাম্বারিংগুলো এগুলো সেন্টারে আসে না। এটা আমাদের প্রবলেমটা হচ্ছে এখানে সিএসএস ইউজ করে পরে আমাদের এটা করতে হয়। নর্মালি তোদের এটা যখন দেবে পরীক্ষায়, এটা সেন্টারে অ্যালাইন করতে দেবে না, কারণ এই সব চলে আসবে, শুধু এই নাম্বারিংগুলো আসবে না। এটাকে ধরে ধরে এর জন্য তোকে করতে হবে প্রত্যেকটার আগে সেন্টার সেন্টার ট্যাগ দিতে হবে, অত ঝামেলা করার দরকার নেই। আচ্ছা, ওএল ট্যাগের মধ্যে এবার যদি আমি এখানে 1 2 3 4 দিয়েছি, আমি যদি চাই এখানে টাইপটা চেঞ্জ করব, ওএল ট্যাগের মধ্যে টাইপ ইকুয়ালস টু যদি দিই, আমি ক্যাপিটাল এ দিলাম। ক্যাপিটাল এ দেওয়ার সাথে সাথে এবার এখানে দেখ চেঞ্জেসটা কি আসছে, এখানে ক্যাপিটাল এ চলে আসছে। যদি এখানে দিই স্টার্ট ইকুয়ালস টু, ধর এখানে দিলাম 6, আচ্ছা 6 দিলে তো কাউন্টিং হবে, ধর 3 দিলাম। এবার দেখ এখানে কি চেঞ্জ আসছে, সি থেকে শুরু হচ্ছে। কেন? টাইপ হচ্ছে ABCD,
শুরু হচ্ছে কোথা থেকে? 3 থেকে। তাহলে থার্ড অ্যালফাবেট আমাদের কি? সি, সি ডি ই, এইরকম ভাবে আসছে। বোঝা যাচ্ছে জিনিসটা? স্যার এখানে রোমান নাম্বার করা যায়? সব করা যায়, যতগুলো যা খুশি তুমি এখানে করতে পারো, সব করা যায়, মানে লিমিটেশন তোমার। আর ওই করলাম, আর এখানে স্টার্টে ধরো দিলাম 10, দিলাম 10 থেকে স্টার্ট হবে। এই যে রোমান নাম্বার, ক্যাপিটাল রোমান নাম্বার, স্মল রোমান নাম্বার, আমি স্যাম্পল দিয়ে দিচ্ছি সব, এগুলো কিন্তু লিখে রাখবে। আরে তোদের গ্রুপেই পেস্ট করছি তো, নাকি অন্য কোথাও হ্যাঁ। তারপর এখানে এ বি সি ডি 1 2 3 4 সিকোয়েন্স, স্মল ধর তুই দিলি, স্মল আই দিলি, আর এখানে স্টার্টে ধর তুই কি দিবি, 2 দে। স্টার্টসটা সবসময় নর্মালি এরকম ভাবে স্টার্টসের দরকার পড়ে না। দেখ স্মলটা চলে এলো, এইরকম ভাবে জিনিসগুলো চলে এলো। স্মল এ যদি দিস তাও এরকম ভাবে, আর স্টার্টসটা 1 করে দিলে 1 থেকেই শুরু হবে, কিন্তু ডিফল্টে স্টার্টস লেখার মানে 1 দেওয়ার দরকার পড়ে না যদি 1 থেকে শুরু করো। হলো এটা অর্ডার লিস্ট। আচ্ছা এটাকে একটুখানি বড় করি তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আর তো এখানে হয়তো ঝামেলা কিছু নেই। আচ্ছা এবার যদি আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল ট্যাগ শেষ হবে, ইউএল ট্যাগ। আর এখানে দেখ এলআই লিখছি, লিস্ট আইটেম। এলআই এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম, লিস্ট আইটেম ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ প্রতিটা ক্ষেত্রে। তবে একটা জিনিস, যদি এখন HTML5 চলে এসছে তো এখন এখানে যদি এইটা ক্লোজিং নাও করা হয় তাও এখানে কোনো প্রবলেম আসে না, আগে নর্মাল ভাবে করিনি। আচ্ছা এখানে ইউএল এর টাইপই শুধু হবে, আর স্টার্ট কিছু হবে না। ইউএল এর টাইপ একটা হচ্ছে তোমার, তার একটা ডিফল্ট আমার আছে ইউএল এর টাইপ। এমনি ইউএল ডিফল্ট যদি বলি তাহলে তো ডিফল্ট এইটা। আর যদি আমি টাইপ বলি, টাইপের মধ্যে ধরো আমি নিলাম সার্কেল, সার্কেল নিচ্ছি। সার্কেল নিলে আমার এই ভেতরে কিছু আসবে না, এই হলো এইটা আসবে। সার্কেল নিলে এটা আসবে, আর শুধু লেখা দিয়ে গুলো এখানে শুধু চেঞ্জ হবে। 3টে টাইপ আছে, ধুস, সার্কেল আছে, আর তোমার আছে স্কোয়ার। এখানে স্কোয়ার, স্কোয়ার হলে এরকম আসবে। দিয়ে দিচ্ছি ফরম্যাট গুলো। আচ্ছা আর যদি তুমি ডিস্ক দাও, ডিস্ক দিলে তোমার নর্মাল ডিফল্টটাই আসবে ডিস্ক। এই যে ডিফল্টটা, ডিস্ক দিলে এটাই আসছে। তিনটে ফরম্যাটই দিয়ে দিলাম, এখানে 3টে ফরম্যাটই হয়। তাহলে এই হচ্ছে আমার অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। এবার গল্প আসছে পিকচারের। পিকচারের ক্ষেত্রে প্রবলেম অনেক কিছুই আসে। আচ্ছা সেখানে পিকচার, পিকচার ইনসার্ট নাম দিলাম, ঠিক আছে। বডি অ্যালাইন, আর এখানে বডিতে অ্যালাইন এখন কিছু দিচ্ছি না। এবার পিকচার ইনসার্টের গল্প আসে। তাহলে পিকচার ইনসার্ট করতে গেলে আমার যেটা করতে হবে, ফার্স্টে একটা পিকচার, কোথায় পিকচার এখন, পিকচার এখানেও তো পিকচার নিয়েছে, একটা ওয়ালপেপার মোটামুটি নিচ্ছে এখান থেকে। ধরো এই পিকচারটাকে আমি ইনসার্ট করব, ঠিক আছে ইয়েতে। তাহলে এই পিকচারটার আমার প্রপার্টিজ, রাইট ক্লিক করে এই পিকচারটার প্রপার্টিজ প্রথমে দেখো, এটা কি ধরনের, এটা জেপিইজি ফাইল, এর নাম হচ্ছে S4, ঠিক আছে।
এবার এখানে আমি কি করব, পিকচারটাকে ইনসার্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে আমি আইএমজি এস আর সি ইকুয়ালস টু দিয়ে ডাবল কোটসের মধ্যে আমি দুটো কাজ করতে পারি। এক, পিকচারের ফাইল নেমটা দিতে পারি s4.jpg, ঠিক আছে। এবার এইটুকু দেওয়ার পর s4.jpg, হ্যাঁ, এবার এইটুকু দেওয়ার পর আমার পিকচারটা আসা উচিত। এবার এসেছে কি, পুরো স্ক্রিন জুড়ে চলে এসছে, মানে ও যা ডিফল্ট ছিল পুরো মানে নিয়ে চলে এসে, এটা একেবারে 1920 1080p-তে এই ইয়েটা তোলা। তাহলে এবার এখানে আমি কি করব, এবার এখানে হাইট উইথ, তাহলে হাইট ইকুয়ালস টু তোমার দিলাম 89 50%, আর উইথ ইকুয়ালস টু তোমার দিলাম 70%। এবার এটা করার পর এটাকে যদি রিফ্রেশ করি তাহলে এইভাবে জিনিসটা আমার আসছে। এবার যদি আমি এটাকে ফুল করি, এইটা এরকম ভাবে আসছে, কিন্তু এটা তবুও লেআউটটা বাজে লাগছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা আর একটু লম্বা করতে হবে, হাইট আর একটু বাড়াতে হবে, হাইটটাকে 70 করে দিই, একেবারে স্কোয়ারই করে দিই। এবার জিনিসটা আমার ঠিকঠাক লাগবে। আচ্ছা, এবার যদি চাই এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলে এটা সেন্টারে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার ইমেজকে ইনসার্ট করা। এবার ইমেজ আরেকভাবে ইনসার্ট করা যায়, ধরো তুমি, আচ্ছা এটা একটা প্রসেস হলো। আমি যদি চাই এখানে ফাইলের নেমটা, ধরো আমি এখানে প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে গিয়ে ফাইলের এই ডেস্টিনেশনটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। ফাইলের এই ডেস্টিনেশনটা দিয়েও আমি কিন্তু করতে পারি, কিন্তু ডেস্টিনেশন দিয়ে একটা জিনিস করতে গেলে তোমার যেটা প্রবলেম, তোমাকে ডেস্টিনেশনটাও দিতে হবে, তার সাথে প্লাস ফাইলটার নেমও দিতে হবে। এইটা কখন করতে হবে, ধরো তোমার অন্য একটা ফোল্ডারের মধ্যে ইমেজটা আছে। এখানে ইমেজটা কেন আসছে, এখানে ইমেজটা খুব ইজিলি চলে আসছে। ডেস্কটপে আমার HTML ফাইলটা আছে, ডেস্কটপেও কিন্তু এই ফাইলটা আছে, এই ফাইলটা ডেস্কটপেই আছে, সেই জন্য ইন্টেন্টে কোনো প্রবলেম হচ্ছে না, মানে এ ওকে খুব ইজিলি খুঁজে পেয়ে যাচ্ছে। তো পিকচারের আর কি কি ইয়ে আছে আমাকে একটু বলতো, তোদের ইয়েতে। স্যার পিকচারের বর্ডার আছে, স্পেস, সাইজ করা পিকচারের, ছোট বড় করা। ছোট বড় তো এটা হলো, হাইট উইথ হলো। স্যার শুধু বর্ডার আর স্পেস দেওয়াটাই বাকি আছে। আরো কিছু কিছু আছে, আমার এখনই মনে পড়ছে না জিনিসগুলো, শুধু আর HTML। একটা আছে adding text with pictures and images. হ্যাঁ, একটা আছে, যদি ইমেজটাকে ধর লোড করতে পারলো না, যদি ইমেজটাকে লোড করতে পারলো না, তখন তোর এখানে একটা অল্টার ট্যাগ দেবে, অল্টার ট্যাগ দিয়ে সেখানে লিখবে প্লিজ ওয়েট ফর ইমেজ, এরকম একটা দেবে। এবার দেখ এখানে আমি ফাইল নেম দিতে ভুল করলাম, উল্টো পাল্টা ফাইল নেম দিলাম, ঠিক আছে, চেক করলাম, এই যে ইমেজটাকে ডিসপ্লে করতে হচ্ছে না, ফাইল নেম ভুলভাল দিয়েছি, অল্টার ট্যাগ দিয়ে এটা শো করে দিচ্ছে আমাকে। এইটা একটা ব্যাপার আছে।
আচ্ছা, এইটা একটা হলো। পিক্সেল দিয়ে হাইট উইথ দেওয়া বই কি আছে? পিক্সেল দিয়ে বোধহয় নেই। হ্যাঁ স্যার পিক্সেলেই আছে। পিক্সেলে আছে, তাহলে পিক্সেলে দিলে পিক্সেল দিবি, এখানে হাইট ইকুয়াল টু ধর তোর দিলি। আচ্ছা, এটা ঠিক করে দিই আগে। 400 পিক্সেল উইথ ইকুয়াল টু 300 পিক্সেল, এরকম ভাবে দিবি। অনেকটা বেশি হয়ে গেছে উইথ হাইটটা, 100 করে দিই। এত বেশি হয়ে গেল কেন? যাই পিক্সেল বুঝে বুঝে তোমরা দেবে এখানে। এটা 150 করলে আমার মনে হয় ঠিকঠাক থাকবে। যাই হোক, তাহলে পিক্সেল দিয়ে তোর এই জন্য আগে না থিওরিটা করিয়ে নিতে হয়, তারপর প্র্যাকটিক্যাল এতে কি কি আছে। যে আগের বছর ইয়েগুলো মনে করে করে আমাকে করাতে হচ্ছে। আর কি কিছু বাকি আছে? আচ্ছা, টেবিল কি এই চ্যাপ্টারে আছে নাকি? টেবিলের চ্যাপ্টারটাও কি আছে নাকি? হ্যাঁ স্যার টেবিলের আছে ইউনিট 2। ওটাও দিয়েছে? হ্যাঁ স্যার। অল্টারনেটটা তো আমার মাঝখানে আচ্ছা, এখানে বর্ডার ইকুয়াল টু ধর দিয়ে দিলাম 5 দিয়ে দিলাম। বর্ডার আর কি দেব? বর্ডার তো বর্ডারের টাইপ গুলো এই বর্ডার চলে আসছে, আর তো কিছু সেরকম এখানে করার নেই। আর এখানে উইথ আমি একটু কমিয়ে দিই তো, 200 পিক্সেল করে দিই। আর হাইট উইথ এবার বর্ডার টাইপ গুলো তুই যদি এখানে ধর 1 করিস তো সেই রেসপেক্টে এগুলো চেঞ্জ হবে। এই পাতলা আছে, মোটা আছে, এরকম ভাবে। বর্ডারের আরো অনেক অ্যাট্রিবিউটস আছে, কিন্তু সেগুলো তো আর আমরা এখানে ইউজ করি না। বর্ডারের অ্যাট্রিবিউটস গুলো আমরা টেবিলটা আজকে আর করাবো না, টেবিলটা নেক্সট দিন ধরবো। তাহলে আমার প্র্যাকটিক্যালি বোঝানো শেষ। এবার আমি পরের দিন তাহলে পিডিএফটায় মার্কিংটা করে দেবো। তোরা এগুলো এগুলো আমি স্ক্রিনশট দিলাম, এগুলো কিন্তু খাতায় লিখে ফেল। স্ক্রিনশটগুলো খাতায় লিখে ফেলবি। আর কোশ্চেনগুলো ওর মধ্যেই আছে।